কাজটা ভালো করলি না, হারাবি, মেরে হারাবি। আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা পাঠিয়েছেন আমাদের অন্যতম একজন সহযোগী এবং আমাদের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী, যিনি আমাদেরকে আগের অলৌকিক কথা .com চ্যানেলটিতে অসংখ্য ঘটনা পাঠিয়েছেন এবং আমাদের অলৌকিক কথা .com চ্যানেলটির শ্রোতারা তার ঘটনা সবসময় পছন্দ করতেন। তিনি আমাদের এই নতুন চ্যানেলটিতে এই প্রথম ঘটনা পাঠিয়েছেন এবং আশা করছি আপনাদেরকে এই ঘটনাটি অন্যরকম একটি ভয়ের শিহরণ দিতে পারবে। সুবর্ণা, আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের গল্পটি আমরা শুরু করতে যাচ্ছি এবং আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে এরকম সুন্দর সুন্দর আরো অনেক গল্প পাঠাবেন এবং আপনাকে নতুন চ্যানেলে স্বাগত। ঘটনাটি ঘটে তানহা নামের একটি মেয়ের সাথে। তানহা সেবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে। তানহা ফরিদপুর জেলার একটি মফস্বলে বসবাস করে। ব্যক্তিগত কারণেই আমরা জায়গাটির নাম নিতে পারছি না। তো তানহাদের পরিবারটি ছিল যৌথ পরিবার। তানহার বাবা, মা, দাদি এবং চাচা চাচি। আর চাচা চাচির একটি মেয়ে ছিল যার নাম তন্নি। সেও তানহার সমবয়সী। সমবয়সী হওয়ায় তন্নি আর তানহা যতটা না কাজিনস, তার থেকে বেশি তারা বন্ধু। তানহা ছিল অত্যন্ত সুন্দরী। তাকে দেখলে যে কারোর চোখ আটকে যাবে এবং তিনি স্কুলে ফ্রেন্ডদের কাছে, বিশেষ করে ছেলেদের কাছে একটু বেশি অ্যাটেনশন পেতেন। অন্যদিকে তন্নি ছিল একটু ছোটখাটো গড়নের এবং শ্যামলা প্রকৃতির। আর বলে রাখা ভালো যে তানহাদের পরিবারের প্রায় সবাই একটু ছোটখাটো গড়নের এবং শ্যামলা প্রকৃতির। বিশেষ করে তানহার বাবা, তিনি একটু গাঢ় শ্যামলা প্রকৃতির। তো এই পরিবারের মধ্যেও তানহাই ছিল সবচেয়ে সুন্দর মানুষ। আর এই সৌন্দর্যই তার জীবনে তাকে সবচেয়ে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন করে। টেস্ট পরীক্ষার 2 মাস আগে হঠাৎই তানহার একদিন ভীষণ জ্বর আসে। লোকাল ফার্মেসি থেকে তার বাবা তাকে কিছু জ্বরের ওষুধ খাওয়ালে তার জ্বর তো ঠিক হয়ে যায়, কিন্তু এরপর থেকেই তার শরীর খুবই দুর্বল হতে থাকে। মাঝে মাঝেই মাথা ব্যথা, জ্বর এবং এরকম কিছু সিমটম দেখা যায়। তার শরীরের চামড়ায় একটা কালচে পোড়া পোড়া ভাব চলে আসে। তার চেহারার লাবণ্য নষ্ট হয়ে যেতে থাকে। তার আচরণের মধ্যেও কিছুটা পার্থক্য দেখা যায়। তিনি বেশিরভাগ সময়ই ঘরে একা একা বসে থাকতেন এবং তার ঘরে কেউ প্রবেশ করুক বা তার ঘরে কেউ থাকুক এটা তিনি পছন্দ করতেন না। তানহার শারীরিক অবস্থা এভাবে দ্রুত খারাপ হতে থাকলে তার বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তাররা তাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর তার কোনো রোগ ধরতে পারে না। ডাক্তাররা মনে করেন যে হয়তো তার পড়াশোনার চাপ অতিরিক্ত হওয়ার কারণে তার মানসিক স্বাস্থ্যের উপর কোনো প্রভাব ফেলেছে। আর এই জন্যই তাকে কিছু নর্মাল ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং ডাক্তাররা জানান যে হয়তোবা তিনি একটু রেস্টে থাকলে সুস্থ হয়ে যাবে। তো একদিন সন্ধ্যায় তানহার মা লক্ষ্য করেন তানহা তার ঘরের পূর্ব দিকের জানালার পাশে বসে একা একাই কিছু বলছে। তো তার কাছে জিনিসটা খুবই অদ্ভুত মনে হয় এবং তিনি চুপি সারে তানহার দিকে এগিয়ে যায় এবং তিনি ওই দিন যা দেখেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তানহা যখন বুঝতে পারেন কারোর উপস্থিতি তার পিছনেই, ঠিক তখনই তানহা পেছন দিকে ঘুরে ভয়ঙ্কর ভাবে চিৎকার দিয়ে ওঠেন। তানহার মা ওই দিন তানহার এক অন্য রূপ দেখতে পেয়েছিল। তার কাছে মনে হয়েছিল এটা যেন তার মেয়ে না, তার মেয়ের মধ্যে কোনো এক পিশাচ ভর করেছে। তানহার মা ঠিক ওই সময় ঘর থেকে বের হয়ে আসে আর তিনি ওই দিন রাত্রেবেলা আর ঘুমাতে পারেন না, কারণ তিনি চোখ বুঝলেই তার চোখের সামনে তানহার ওই বিকৃত চেহারা ভেসে উঠছে। তার পরদিন রাতে যেটা ঘটে সেটা ছিল আরো ভয়ঙ্কর। তার পরদিন রাতেই তানহা হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং তানহার মা তড়িঘড়ি করে তার রুমে গেলে তিনি রুমের মধ্যে একটা ভাবসা গরম বাতাস এবং তার সাথে এক বিচ্ছিরি অসহ্য পচা দুর্গন্ধ অনুভব করে এবং তানহা তার মার দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে দেখাচ্ছিল। তানহা বলছিল যে ও আমাকে নিয়ে যেতে এসেছে। এরকম কিছু বলতে বলতে তানহার মা তাকে জড়িয়ে ধরে শান্ত করে এবং তানহা তাকে জানায় যে তার স্বপ্নে কোনো একটা কালো অবয়ব তার দিকে এগিয়ে আসছিল এবং তাকে বলছিল তোকে আমি নিয়ে যাব, তোর আমার সাথে যাইতেই হবে, এরকম কিছু একটা বলছিল এবং ওই অবয়বটা থেকে একটা বিচ্ছিরি ঝাপসা পচা গন্ধ আসছিল। তখন তানহার মা বুঝতে পারে যে এটা শুধুই তানহার স্বপ্ন ছিল না, কারণ এই পচা দুর্গন্ধটা তিনিও অনুভব করতে পেরেছেন। আর ওই দিন রাতে তানহার মা তানহার সাথে থেকে যান এবং কোনোভাবে ওই রাতটা পার করেন। তারপর দিন সকালে তানহার বাবাকে যখন তানহার মা এই বিষয়টি জানান এবং তখন তানহার বাবা বলে যে তানহাকে খুব বড় একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু তানহার বাবা বুঝতে পারেন যে এই সমস্যা আর কখনোই ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট ঠিক হওয়ার নয়, এটা গণতান্ত্রিক সমস্যা বা জিন ভূতের আসর। কিন্তু তানহা যে কি ভয়ঙ্কর কিছুর ভিতরে ফেসে গিয়েছিল সেটা তিনি তখনও আন্দাজ করতে পারেন। তিনি মনে করেছিলেন হয়তো বা জিন ভূতের আসর। মা সিদ্ধান্ত নেন তানহাকে কবিরাজের কাছে নিয়ে যাওয়া হবে এবং তানহার খালার সাথে যখন এই বিষয়টি নিয়ে ফোনে আলাপ আলোচনা করেন তখন খালা জানান যে তাদের ওইখানে এক কবিরাজ আছে, তার নাম নান্ন কবিরাজ। তো তাকে যেন আজকেই নান্ন কবিরাজের কাছে নিয়ে আসা হবে। বলে রাখা ভালো তানাদের
বাসা থেকে তানহার খালার বাসার দূরত্ব সর্বোচ্চ হলে 5 কিলোমিটার। এবং ঠিক দুপুরের কিছুক্ষণ পর তানহা এবং তানহার মা বেরিয়ে পড়েন নান্নু কবিরাজের বাসার উদ্দেশ্যে। এবং তানহা যখন তার মাকে জিজ্ঞেস করে যে মা আমরা কোথায় যাচ্ছি, তখন তানহার মা জানায় যে আমরা খালার বাসায় যাচ্ছি বেড়াতে। এবং তানহার খালার বাড়ি থেকে নান্নু কবিরাজের বাড়ি ছিল মাত্র 5 মিনিটের দূরত্ব। যখন তানহা নান্নু কবিরাজের বাড়ির উঠানে প্রবেশ করে, ঠিক তখনই একটা ঝাপসা গরম বাতাস, ঠিক ওই রাজ্যের মতো, তার সাথে বিচ্ছিরি পচা অসহ্য একটা তীব্র গন্ধ তানহার মা এবং তানহার খালা উপলব্ধি করতে পারেন। এই বাতাসের সাথেই তানহা হঠাৎ করে অস্বাভাবিক হয়ে ওঠে। তানহা তার মার হাত শক্ত করে চেপে ধরে, তানহার মার মুখের দিকে তাকিয়ে বলে, কাজটা ভালো করলি না, হারাবি, মেরে হারাবি। এই কথা বলেই তানহা অজ্ঞান হয়ে যায় এবং তানহার মা কয়েক সেকেন্ডের জন্য পাথরের মতো দাঁড়িয়ে থাকে এবং তার হাত তানহা যেভাবে চেপে ধরেছিল তাতে তার মনে হচ্ছিল তার হাড় পর্যন্ত ভেঙে যাচ্ছে। তার মা নীরবতা ভাঙে নান্নু কবিরাজের ডাকে। নান্নু কবিরাজ ডাক দিয়ে তাদেরকে বলেন যে আপনারা বিচলিত হবেন না, আপনারা আমার কাচারি ঘরে নিয়ে যান ওকে। তানহার মা এবং তানহার খালা তানহাকে নিয়ে কাচারি ঘরে গেলে নানু কবিরাজ একটা লাঠি হাতে নিয়ে কাচারি ঘরের চারপাশে একটা দাগ কেটে দেন। এবং নানু কবিরাজ বলেন যে আপনারা ভয় পাবেন না, এই দাগ যতক্ষণ থাকবে এর ভেতরে আমার অনুমতি ছাড়া কোনো অপশক্তি বা কোনো খারাপ জিনিস প্রবেশ করতে পারবে না। নানু কবিরাজ তানহার মাথায় হাত রেখে কিছু একটা পড়েন এবং তানহার জ্ঞান ফিরে আসে। কিন্তু চমকপ্রদ বিষয় ছিল যে তানহার জ্ঞান ফিরে পাওয়ার পরে তানহা একদম স্বাভাবিক আচরণ করছিল। তানহা এরকম আচরণ করছিল যেন এতক্ষণ তার সাথে কিছুই ঘটেনি এবং যা কিছু ঘটেছে সবকিছু যেন তার সজ্ঞানেই ঘটেছে। তিনি সুস্থ হয়েই তার মাকে বলেন, মা দেখো আমি সুস্থ হয়ে গেছি, তো এখন চলো আমরা বাড়ি চলে যাই। এবং এই কথা বলে নানু কবিরাজকে একটা সালাম দেয় এবং সালাম দিয়ে তানহা কাচারি ঘর থেকে বেরোনোর জন্য কাচারি ঘরের দরজার সামনে গিয়েই হঠাৎ নানু কবিরাজের দিকে ফিরে তাকায়। সে নানু কবিরাজের দিকে একটু মুচকি হাসি দেয় এবং নানু কবিরাজকে বলে, কবিরাজ চাচা দরজাটা খুলে দেন, আমি চলে যাই, আমাকে এবার যাইতে হবে। মাকে বলে, মা কবিরাজ চাচাকে দরজাটা খুলে দিতে বলো না। কিন্তু তানার মা আর তানার খালা খুবই অবাক হয়ে যায়, কারণ দরজা তো খোলাই ছিল। তখন নানু কবিরাজ তান্নার দিকে তাকিয়ে বলে যে, তুমি কি ভাবছো? তুমি কি আমার অনুমতি ছাড়াই এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারছো? আমি তোমাকে ডাইকে আনছি, আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না। আমার সামনে এসে বসো যদি তুমি তোমার নিজের ভালো চাও। তানহা এই কথা শুনে তার মার দিকে তাকিয়ে হাসে এবং তার মাকে বলে, মা দেখো তো কবিরাজ চাচা কি সব বলে। খালা কবিরাজ চাচাকে খুলে দিতে বলো না। খালা তুমি কিন্তু বড় ভুল করে ফেলছো, তোমার ভাগ্নির যদি কিছু হয়ে যায় তাহলে এই দায়ভার কিন্তু তোমার। এই কথা শুনে তানহার খালা এবং তানহার মা খুবই ভয় পেয়ে যায়। কিন্তু নানু কবিরাজ তাদেরকে আশ্বস্ত করেন যে ও শুধুই আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করছে, আপনারা ভয় পাবেন না, ওই দরজার বাইরে যাইতে পারবে না। কিন্তু তার জন্য আপনাদেরকে একটু শক্ত হইতে হবে। ও আপনাদেরকে অনেক ধরনের ভয় দেখানোর চেষ্টা করবে, তাই বলে আপনারা ভয় পেয়ে দরজার বাইরে যাবেন না, তাহলে বাঁধ ভেঙে যাবে। নানু কবিরাজের এই কথা শেষ হতে না হতেই তানহা ভয়ঙ্কর ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং এই চিৎকার চেঁচামেচির সাথে কোনো এক অদৃশ্য শক্তি যেন ওই ঘরের চাল ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছে। কিন্তু নানু কবিরাজ সবাইকে বলে, আপনারা ধৈর্য ধরুন, আমাদেরকে অনেক ধৈর্যের সাথে এই খারাপ জিনিসের মোকাবেলা করতে হবে। এই জিনিসের শক্তি অনেক বেশি, ও আমাদেরকে অনেক পরীক্ষায় নেবে, কিন্তু আমাদেরকে সেই পরীক্ষায় উঠে যেতে হবে।